জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সুসংহত রাখাই এর লক্ষ্য, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে রাজধানীর মিন্টু রোডে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই ঘোষণাপত্রটি প্রস্তুত করে জাতির সামনে তুলে ধরা হবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে না আজ। এর বদলে বিকেলে ৩টায় মার্চ ফর ইউনিটির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে রাতে এক জরুরি বৈঠক শেষে সমন্বয়করা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারের উদ্যোগকে স্বাগত জানান তারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সবার প্রতি আহ্বান ছাত্র নেতাদের। ৩১ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে। এমন ঘোষণার পর রাজনৈতিক মহল, গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে বিষয়টি। ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচনা হবে। সমন্বয়কদের এমন মন্তব্যে সবার মনে প্রশ্ন জাগে, কি ঘটবে সেই দিন। তবে এরই মাঝে সোমবার অনেকটাই পাল্টে গেছে দৃশ্যপট। রাতে রাজধানীর বাংলা মোটরে এক জরুরি বৈঠকে ঘোষণাপত্রের বদলে আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানান নেতারা। আজ ৩১শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এর আগে ছাত্র জনতাকে ঐক্যের উদ্দেশ্যে রাজপথে নামার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সেই গণ অভ্যুত্থানের অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই ৫ই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল, শেখ হাসিনাকে না বলেছিল, ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণ অভ্যুত্থানের প্রক্লেমেশনের পক্ষে রাস্তায় নেমে এসে আমাদেরকে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বার্তা স্বস্তি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তারা। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। সরকারের তরফ থেকেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পর সে অনুযায়ী দেশ পরিচালনার দাবি তুলবেন আন্দোলনের নেতারা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে সরবরাহ বাড়াতে চাল, তেল ও চিনি সহ বিভিন্ন পণ্য আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে সরকার। তবে এতে পণ্যের দাম কমছে না, বরং বেড়েছে। কর কমানোর লভ্যাংশ পুরোটাই আমদানিকারকরা নিয়ে নিচ্ছে, ভোক্তা পর্যায়ে পৌঁছাচ্ছে না বলে দাবি ক্যাবের। আর মার্কেট রিসার্চ করে পণ্যের দামের পূর্বাভাস নিয়ে কাজ করার তাগিদ সাবেক কর কমিশনারের। দাম কমাতে চাল, চিনি সহ ১১টি পণ্য আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। কোনোটির শুল্ক প্রত্যাহার করা হয়েছে পুরোপুরি, তারপরও কমেনি দাম, বরং বেড়েছে। চালের বাজার নিয়ন্ত্রণে নভেম্বরের শুরুতে ১৫% আমদানি শুল্ক ও ৫% রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে সরকার। গেল ২-৩ সপ্তাহের ব্যবধানেই সব ধরনের চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ৮ টাকা পর্যন্ত। এদিকে চিনি আমদানিতে নিয়ন্ত্রকমূলক শুল্ক ৩০% থেকে কমিয়ে 15% করা হয় ৮ অক্টোবর। তবু গেল এক মাসের ব্যবধানেই প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ টাকা পর্যন্ত। বর্তমানে খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩২ থেকে ১৩৫ টাকায়। এদিকে সয়াবিন তেল আমদানিতে ২ দফা শুল্ক কমিয়ে ৫% নির্ধারণ করে সরকার। এরপরই আবার প্রতি লিটার বোতলজাত তেলের দাম বাড়িয়ে ১৬৭ থেকে করা হয় ১৭৫। বাড়তি লাভের আশায় সংঘবদ্ধ চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। সিন্ডিকেটটা এমন যে একটা দোকানদার যদি বলে ১০০ টাকা, তাহলে প্রত্যেকটা দোকানদারই ১০০ টাকা। যে কেউ বলবে যে ভাই আমি ৯০ অথবা ৮০, সেটা না। যে দাম এগুলো তো আসলেই খারাপ লাগে, যে এটা দৌড়িয়ে ১৮০ টাকা
100 টাকা কেজি। আমদানি শুল্ক বা অন্যান্য ট্যাক্স যখন কমানো হয়, এটার সুফল কিন্তু ভোক্তা পর্যায়ে আসে না। তো আমরা ইতিমধ্যে যেটা দেখেছি, এটার পুরো সুফলটাই আমাদের যারা আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী বা বড় কর্পোরেট গ্রুপ, তারাই কিন্তু পুরোটাই নিয়ে নিচ্ছেন। শুধু শুল্ক কমালেই সমাধান মিলবে না। বাণিজ্য মন্ত্রণালয় সহ সব পক্ষকে দ্রব্যমূল্যের পূর্বাভাস নিয়ে মার্কেট রিসার্চ করার তাগিদ বিশ্লেষকদের। আমাদের চাহিদার যে পূর্বাভাস, এটি কিন্তু নিরূপণ করে সরকারকে আগাম জানাতে হবে, যে আপনার সরকারকে জানাবে বাণিজ্য মন্ত্রণালয়কে যে 3 মাস পরে এই পণ্যের ঘাটতি হবে, 6 মাস পরে এটা আমাদের দরকার হবে। এদিকে পেঁয়াজ আমদানিতে 10% করের সম্পূর্ণই প্রত্যাহার করা হয়। তাও নভেম্বর ডিসেম্বরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে 100 থেকে 120 টাকা কেজি দরে। তবে মাস শেষে তা কিছুটা কমেছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 4 বিভাগীয় কমিশনার ও 31 জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই নির্দেশ দেন তিনি। এ সময় সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এরকম কিছু মানুষের জুলাই অভ্যুত্থানের পর সমসাময়িক বিষয় নিয়ে মাঠ প্রশাসনের 4 বিভাগীয় প্রধান ও 31 জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন তিনি। কর্মকর্তাদেরকে জুলাই বিপ্লবের কথা স্মরণ করিয়ে দেন অধ্যাপক ইউনূস। অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য ধারণ করে মাঠ প্রশাসনকে কাজের নির্দেশ দেন তিনি। যে উদ্দেশ্য নিয়ে, যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্ভুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিটকে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। সমসাময়িক নানা ইস্যুর মধ্যে দ্রব্যমূল্য নিয়েও কথা বলেন সরকার প্রধান। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানো ও নিজেদের মধ্যে প্রতিযোগিতার পরামর্শ দেন তিনি। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। এ সময় সংখ্যালঘু সহ সকল নাগরিকের অধিকার নিশ্চিতে বিশেষ মনোযোগী হতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। এটাকে উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম, যে আমরা এটা এক পরিবার হতে পারছি না। আমরা এক পরিবার হতে চাই। অভ্যুত্থানের সময় পুলিশের কিছু সদস্যের কর্মকাণ্ডে গোটা বাহিনী তাদের মনোবল হারিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্দোষ পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে সবাইকে কাজ করতে হবে। পাশাপাশি দোষী পুলিশ সদস্যদের অবশ্যই বিচার হবে, বলেন প্রধান উপদেষ্টা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মত পার্থক্য থাকলেও দেশের ক্ষতি যেন না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশকে দ্রুত নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সোমবার নীলফামারীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত স্থানীয় বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারের জন্য তৈরি বাড়ির চাবি হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে লন্ডন থেকে যোগ দেন তারেক রহমান। আরও বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে বাংলাদেশকে নিরাপদ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে। বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্যের কথা উল্লেখ করেন তিনি। বলেন, মতের মিল না থাকলেও দেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু করা যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে, যেখানে দেশের মানুষের
স্বাভাবিক যে চাওয়া, সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে। এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশে আর কোনো স্বৈরাচারকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার চট্টগ্রামের মাছিরঘাট এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে, নির্বাচনী আমেজ বইছে ভিন্নরূপে, যা বহুরূপে আর কোনো স্বৈরাচারকে থাকতে দেওয়া হবে না। ভোটের মাধ্যমে দেশের মানুষকে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিতে হবে। নির্বাচন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দিচ্ছি বড় বড় স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। ওই প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ায় ভিন্ন রূপে, বিভিন্ন রূপে, বহুরূপীর ভাব দিয়ে আর স্বৈরাচারকে আমরা এখানে থাকতে দেব না। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের অতি উৎসাহী মনোভাব দুদেশের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে দলের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, ভারত মাঝে মধ্যে তার সীমানা অতিক্রম করে। বাংলাদেশের রাজনীতিতে কে কার সঙ্গে জোট বাঁধবে, কে ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে তা নিয়ে তারা অনেক আগ্রহী। দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের ফিরিয়ে এনে বিচার করতে হবে এবং সেই টাকা জনকল্যাণে ব্যবহার করতে হবে। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুক, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হয়। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করে। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের পুলিশি হয়রানি বন্ধে বিশেষ সেল গঠন করেছে আইন মন্ত্রণালয়। 7 দিনের মধ্যে কাজ শুরু করবে এই সেল। সোমবার সকাল দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে সহায়তা অনুষ্ঠানে এই ঘোষণা দেন উপদেষ্টারা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া আর্থিক সহায়তা গ্রহণ করতে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই পুলিশ ও আইনি হয়রানি অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। গণহত্যাকারীদের বিচার করা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী নেতারা। বলেন, বিচার না হলে সরকার ও ছাত্ররা ব্যর্থ হবে। কিন্তু এটাই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা। এই একটা জায়গায় যদি আমরা সফল না হই, দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই, বাংলাদেশের ইতিহাসে এই 24-এর অভ্যুত্থানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি, এবং এর দায় আমরা কোনোদিন কেউ উপেক্ষা করতে পারবো না। জুলাই গণহত্যা বিচারে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করে উপদেষ্টারা জানান, এদেশেই শেখ হাসিনার বিচার হবে। হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা, এই বিচার হতেই হবে বাংলাদেশের মাটিতে। উপায় হবে বিচার, আরেকটা বড় উপায় হবে এই দেশটা যদি সত্যিকার অর্থে যে জন্য আপনাদের পরিবারের শহীদেরা প্রাণ দিয়েছেন সেই লক্ষ্যে আমরা নিয়ে যাওয়ার অন্তত যাত্রাটুকু শুরু করতে পারি। আইন উপদেষ্টা জানান, ফয়দা হাসিলের জন্য একটি পক্ষ যাকে তাকে আসামি করে মামলা করছে, এতে বিচার প্রক্রিয়া বিতর্কিত হচ্ছে। বিচারের প্রত্যাশা এটা কিন্তু ব্যবসা হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগালি একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দেব। পরে 77 জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপদেষ্টারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 43তম বিসিএস নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের 15 অক্টোবর প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। কর্ম কমিশনের নতুন সুপারিশপ্রাপ্ত 1896 জন প্রার্থীকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার নতুন প্রজ্ঞাপনে বলা হয়,
64 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, সেখান থেকে বাদ পড়েছেন 168 জন। এতে প্রশাসন ক্যাডারে 26 জন, পররাষ্ট্র ক্যাডারে 3 জন ও পুলিশে ক্যাডারে 8 জন বাদ পড়েছেন। এদের নিয়োগের জন্য গেল বছরের 26 ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। এর আগে 15 অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয় সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন 99 জন। সব মিলিয়ে 43তম বিসিএস থেকে বাদ পড়লেন মোট 267 জন। গত বছরের 26 ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ না হলে ভবিষ্যতেও গুমের ঘটনা বন্ধ হবে না বলেছেন অপরাধ বিশ্লেষকেরা। তাদের অভিযোগ, রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তিদের সরাসরি নির্দেশে গুম হতো। তবে পুলিশ বলছে, নতুন নির্দেশনা অনুযায়ী পরিচয় প্রকাশ না করে গ্রেপ্তার অভিযানে যাচ্ছে না ডিএমপি। আমাদের আমলে কোনো গুম কিংবা অহেতুক খুন হয়নি। বেশিরভাগই দেখা গিয়েছে বিনা নানা কারণে তারা নিজেরাই আত্মগোপন করেছে। 2022 সালের 5 ফেব্রুয়ারি রাজধানী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশে কেউ গুম হয় না। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেরিয়ে আসতে থাকে গুমের অসংখ্য অভিযোগ। খোঁজ মেলে আয়নাঘর গুম সেলের, গঠন করা হয় গুম কমিশন। গুমের ঘটনায় ক্ষমা চায় র্যাব ও পুলিশ। গণমাধ্যমের তথ্য বলছে, 2004 সাল থেকে 2021 সাল পর্যন্ত গুমের পাশাপাশি চলেছে ক্রসফায়ার। 2021 সালে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপরই প্রায় বন্ধ হয়ে যায় ক্রসফায়ার। আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে 1676টি গুমের অভিযোগ এসেছে কমিশনের কাছে। এর মধ্যে প্রথম পর্যায়ে 758টি পর্যালোচনা করছে কমিশন। ইটের ভাটার মধ্যে ফেলে দেওয়া হয় অথবা নদীতে ফেলে দেওয়া হয়। তো আমার জন্য ওই 7 মাসটা ওই সিচুয়েশনটার মধ্যেই আমার মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকতে হয়েছিল যে যদি এখানে মারা যাই তাহলে আমার ডেড বডিটা পরিবারের কাছে পৌঁছাবে না। বেশিরভাগ গুমের অভিযোগ র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই এবং এনএসআইয়ের বিরুদ্ধে। ডিএমপি বলছে, এমন ঘটনা বন্ধে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এই ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা ইতিমধ্যে আমরা পেয়েছি। আমরা আমাদের সেই নির্দেশনা মোতাবেক কাজ করছি। যে কোনো জায়গায় আমরা অভিযানে গেলে আমাদের পুলিশ সদস্য যারা রয়েছেন তারা তাদের পরিচয় দিয়ে তবেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপগুলো নিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক ব্যবহার বন্ধ না হলে ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে। এই যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে রাজনীতিকরণ এবং তাদের যে ওয়েলবিংটা, প্রমোশন, তাদের পোস্টিং, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত রাজনীতির বিবেচনায় হবে ততক্ষণ কিন্তু এই জিনিসগুলো আবার অচিরেই আবার দেখা যাবে যে শুরু হয়ে যেতে পারে। কমিশনের সুপারিশ পরবর্তী সরকার মানবে কিনা তার উপর নির্ভর করছে গুম বন্ধের বিষয়টি, বলছেন বিশ্লেষকেরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা অর্থের অভাবে থমকে আছে। সরকারিভাবে প্রাথমিক চিকিৎসা হলেও এখন তা বন্ধ। এ অবস্থায় হতাহতদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠিয়ে সুচিকিৎসার আশ্বাস দিচ্ছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। লক্ষ্মীপুরের দক্ষিণ বাঞ্ছানগরের রমজান আলী বাবা মা, স্ত্রী, সন্তান সহ 6 জনের সংসার চালাতেন দিনমজুরি করে। 4 আগস্ট কাজের জন্য বের হয়ে শহরের তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ শিক্ষার্থীদের রাস্তায় পড়ে থাকতে দেখেন। সে সময় তাদের উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ হন রমজান। 2.5 মাস ঢাকায় থেকে শরীরের 2টি গুলি বের করলেও এখনও ফুসফুসের পাশে রয়েছে আরও একটি। এতে বন্ধ তার স্বাভাবিক চলাফেরা। আমাদের দেখাও না, চাও না, চিন্তাও না, এই জন্য আমি এই অবস্থার মধ্যে আছি। আমার 3টা ছেলে মেয়ে, 2জন মা বাবা আছে, আর আমরা স্বামী স্ত্রী মোট 7 জন ফ্যামিলি খাওয়ার মতো। আমার মতো কেউ আমাদের সহযোগিতার মতো কেউ সহযোগিতা করে না। শুধু রমজান আলী নয়, গুলিবিদ্ধ হন সদর উপজেলার শাকচর এলাকার কলেজ ছাত্র ইউসুফ আলী মাহমুদ, চর রুহিতার খালেদ মোহাম্মদ সুজন, হারুনুর রশিদ ও সজীব সহ অনেকে। সরকার থেকে প্রাথমিক চিকিৎসা করা হলেও অর্থের অভাবে বন্ধ উন্নত চিকিৎসা। ওনাদের পক্ষে বাংলাদেশে এটা ট্রিটমেন্ট করা সম্ভব না। ওনারা বলতেছে এটা যে কোনো মূল্য হোক বাইরে এটা ট্রিটমেন্ট করা লাগবে। যাদের এই রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ, তাদের এখনো সুচিকিৎসা হচ্ছে না।
এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন জানিয়েছে, আহতদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুতই তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। তালিকাটি সম্পূর্ণ করার সাথে সাথে আমরা এটি মন্ত্রিপরিষদ বিভাগে এবং আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আমাদের কাছে চেয়েছে, তো তাদের উদ্দেশ্যটাই হচ্ছে এই আহতদের তালিকা দেখে যথাযথ সুচিকিৎসা যাদেরটা দেশে সম্ভব আর্থিক সহায়তার মাধ্যমে তাদের ব্যবস্থাটি আমাদের এখানে করা হবে এবং আপনাদের দাবি অনুযায়ী যাদের সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে তাদেরকে বাইরে পাঠানো হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ও আগস্টে লক্ষ্মীপুরে শহীদ হন 17 জন। এ সময় 300 ছাত্র জনতা গুলিবিদ্ধ সহ আহত হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন বছর বরণ উপলক্ষে পাহাড়ে ভিড় করেছেন পর্যটকেরা। এর মধ্যে খাগড়াছড়ির বেশিরভাগ হোটেল কটেজ বুকিং হয়ে গেছে। ভিড় বেড়েছে রাঙামাটি সাজেক ভ্যালিতেও। অতিথি বাড়ার খুশি পর্যটন ব্যবসায়ীরা। খাগড়াছড়ির আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, বৃষং ঝর্ণা সহ অসংখ্য স্পট পর্যটক টানে সারা বছরই। তবে নূতন বছর বরণ উপলক্ষে পর্যটক সমাগম এখন স্বাভাবিকের চেয়ে বেশি। খাগড়াছড়ি ভ্রমণে আসায় বেশিরভাগ পর্যটকের আগ্রহ থাকে সাজেক ভ্যালি ঘিরে। যাতায়াত সুবিধার কারণে খাগড়াছড়ি হয়ে রাঙামাটির সাজেকে যাতায়াত করেন তারা। এরই মধ্যে পর্যটকের উপস্থিতি বেড়েছে রুইলুই ও কংলাক পাড়ায়। খুবই ভালো লাগছে, আর নতুন বছর উপলক্ষে নতুন একটা জায়গা ঘুরে দেখা হলো আমাদের, তো মেঘের সাম্রাজ্য বেশ ভালো লেগেছে। খাগড়াছড়ি এবং সাজেকের মানে মেঘগুলা খুব ভালো লাগছে এবং আলুটিলা এগুলা দেখে আমাদের কাছ থেকে অনেক মানে ভালো লাগছে। এই সময় ঘুরতে আসার পরিবেশটা খুবই সুন্দর, বিশেষ করে খাগড়াছড়ি আর সাজেক যে ইয়াটা খুবই ভালো হয়েছে। আমরা নতুন বছরকে বরণ করার জন্য মূলত ঘোরার উদ্দেশ্যে আসছি। পর্যটকদের রুম বুকিংয়ে ছাড় দিচ্ছে অনেক হোটেল মোটেল। পর্যটক সমাগম বাড়ায় বিদায়ী বছরে ক্ষতি পুষিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। নতুন বর্ষ বরণকে ঘিরে পর্যটকদের ব্যাপক আগমন লক্ষ্য করছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি, ইতিমধ্যে আমাদের হোটেল বুকিং হয়ে গেছে এবং আমরা প্রত্যাশা করছি যে আগামীতে এইভাবে পর্যটকের আগমন অব্যাহত থাকবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। নিয়মিত টহলের পাশাপাশি রয়েছে সাদা পোশাকের পুলিশও। খাগড়াছড়ি যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে আলুটিলা, তারপর এই জেলা পরিষদ পার্ক, এগুলো হচ্ছে যে কি মেইন। এর বাইরেও আমরা পর্যটকের আনাগোনার উপর ভিত্তি করে মায়াবিনী লেক, দেবতা পুকুর এই ধরনের জায়গাগুলো যাচ্ছি। আর প্রয়োজন ভেদে সাজেকগামী ট্যুরিস্টদের স্পট বা অন্যান্য সুবিধাও দিয়েছে। নতুন বছর বরণ উপলক্ষে খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেকে অন্তত 20,000 পর্যটক সমাগমের আশা ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষবরণের প্রস্তুতি নিয়ে আরো জানাতে রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, নতুন বছর বরণে রাঙামাটিতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন তারা? আসলে রাঙামাটিতে যদি আমি পর্যটকের ভিড়ের কথা বলি, সেটা আমরা বুঝতে পারবো যে বিকাল বেলায় কি অবস্থা। তবে আমরা আশা করতেছি যে, অর্থাৎ শুধু আশা না, আমরা বলতে পারি যে রাঙামাটিতে এই যে 31st নাইট উদযাপনকে কেন্দ্র করে প্লাস নতুন বর্ষকে বরণকে কেন্দ্র করে রাঙামাটিতে কিন্তু পর্যটকের দল নেমেছে আমরা বলতে পারি। কারণ যে রাঙামাটিতে আমরা যে হোটেল মোটেল যে রিসোর্ট গুলোতে আমি যে যে খবর যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে শতভাগ বুকিং, 90% বুকিং, অর্থাৎ মানে কানায় কানায় পূর্ণ বলা যায়। সেটা যদি আমি বলি, রাঙামাটিতে যে এই সময়ে অর্থাৎ 31st নাইটে যে পর্যটকরা আছেন তার মধ্যে মূলত বেশি নেন হচ্ছে রাঙামাটির যে সমস্ত এলাকায় মূলত প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে সমস্ত রিসোর্ট গড়ে উঠেছে সে সমস্ত রিসোর্টের মধ্যে তারা মূলত সেগুলো বেশি নেন। অর্থাৎ সেগুলো কিন্তু বর্তমানে একবারে 100% বুকিং বলা যায়। আমি যদি বলি রাঙামাটির যে গুরুত্বপূর্ণ যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, রিসোর্ট গুলো, বারগি লেক থেকে শুরু করে বারগি লেক, রান্নেতকুন ইকো রিসোর্ট, জুমগাং রিসোর্ট, ইকো রিসোর্ট, জুমকিং, গাংফার, রাঙ্গাদ্বীপ, রাঙ্গা বেস ক্যাম্প সহ এই সমস্ত এলাকায় যে সমস্ত কটেজ গুলো করা হয়েছে, রিসোর্ট করা হয়েছে, বরগাং যেগুলো, সেগুলোতে কিন্তু শতভাগ বুকিং বলা যায়। কারণ সেগুলোতে আমরা দেখেছি প্রতি বছর রাত্রিবেলায় যে বিশেষ করে 12টা বা তার আগ পর্যন্ত পর্যটকরা কিন্তু বেশ এনজয় করে সেখানে ক্যাম্প ফায়ারিং ব্যবস্থা রাখা হয় পর্যটন রিসোর্ট গুলোতে। তো যার কারণে সে সমস্ত গুলোতে কিন্তু মূলত পর্যটকরা বেছে নেন। তবে শহরের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে অর্থাৎ মোটেল
হোটেল মোটেল রয়েছে সেগুলোতে কিন্তু তুলনামূলক কম। তবে যে সমস্ত কাপ্তাই হ্রদের পাড়ে পাহাড়ের প্রকৃতির মাঝে যে সমস্ত রিসোর্ট গড়ে উঠেছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ শতভাগ বুকিং। একই অবস্থা সাজেকেরও একই অবস্থা। অর্থাৎ আমরা যে আগামী 1 থেকে 2 দিন, আগামী কালকে এবং আজকে রাঙামাটিতে কিন্তু যে রিসোর্ট গুলো সেগুলো কিন্তু শতভাগ বুকিং। আর অন্যদিকে আমি যদি নিরাপত্তার ব্যবস্থা যদি বলি, আসলে নিরাপত্তা বর্তমানে রাঙামাটির পরিবেশ অত্যন্ত ভালো। এখানে নিরাপত্তার কোনো সংকেত নেই। এখানকার যে জেলা পুলিশ, পাশাপাশি টুরিস্ট পুলিশও আছে, পাশাপাশি এখানে সেনাবাহিনীও কিন্তু আসে। সবকিছু মিলে আসলে রাঙামাটিতে প্রচুর পরিমাণ পর্যটক এসেছে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির পর্যটনের অবস্থা। জি, সঙ্গে থাকুন হিমেল। এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রের পর্যটকরা কেমন আনন্দ করছেন এবং কোনো ধরনের অব্যবস্থাপনা বা সংকট রয়েছে কিনা? দেখুন, নতুন বছরকে কেন্দ্র করে কিন্তু খাগড়াছড়ি এবং রাঙামাটির সাজেক এই দুইটি পর্যটন কেন্দ্র যেহেতু আসলে যাতায়াত সুবিধার কারণে খাগড়াছড়ি হয়ে পর্যটকরা সাজেক গেছে, সে কারণে আমরা বলতে পারি যে নতুন বছরকে বরণের জন্য কিন্তু ইতিমধ্যে খাগড়াছড়ির যে অধিকাংশ হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছি। অধিকাংশ হোটেলের প্রায়, যেহেতু আজকে আসলে সপ্তাহের একেবারে মাঝামাঝি দিন, তারপরেও হোটেলগুলোতে 80 থেকে 90% রুম বুকিং হয়েছে এবং আশা করছে তারা যে হয়তো আজকে তারা কোনো রুমই খালি থাকবে না হোটেল মোটেলগুলোতে। আপনারা জানেন আমরা যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে খাগড়াছড়ির, বিশেষ করে আলুটিলা, রিসাং, ঝর্ণা, মায়াবিনী লেক, সেগুলো কিন্তু আজকে একদম পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে রাঙামাটি সাজেক ভ্যালি যেটি রয়েছে আসলে সেখানে কটেজ মালিকের সমিতির পক্ষ থেকে আজকে কিন্তু পর্যটকদের বরণে এবং নতুন বছর বরণে সাজেক ফেস্টিভ্যাল নামে একটা উৎসবের আয়োজন করেছেন। সেই উৎসবেও যোগ দিতে পর্যটকরা সেখানে যাবে বলে যারা সংশ্লিষ্ট তাতে আমাদের জানানো হয়েছে। তবে বেশিরভাগ কটেজ মালিক বা রিসোর্টের মালিকের সাথে কথা বলেছে, তারা বলছে যে নতুন বছরকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু অধিকাংশ হোটেলে যে কটেজ বা রিসোর্ট রয়েছে বা হোটেল রয়েছে সেগুলো বুকিং হয়েছে এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা মানে প্রত্যাশার জায়গা রাখা হয়েছে যে আসলে 2024 সালে বিভিন্ন ঘটনায় বা নানা ঘাত প্রতিঘাতের কারণে কিন্তু পর্যটন ব্যবসায়ীরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আশা করছে গত 1 মাস অর্থাৎ নভেম্বরের 5 তারিখের পর থেকে কিন্তু খাগড়াছড়িতে যেভাবে পর্যটক সমাগম হয়েছে সেটা যদি অব্যাহত থাকে তাহলে বিদায়ী বছরে যে ক্ষতিটা তাদের হয়েছে সেটা অনেকটাই তারা পুষিয়ে উঠবে এবং তারা নতুন বছরে যে প্রত্যাশাটা রাখছে যে এখানকার যদি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে এখানে পর্যটক সমাগম বাড়বে এবং সেক্ষেত্রে তাদের নতুন বছর তাদের জন্য অনেক বেশি সুখবর বয়ে নিয়ে আসবে বলে তারা মনে করে। জি, বর্ষবরণের প্রস্তুতি নিয়ে রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।